আমি এই বাড়ির বড় বউ, এই ঘরের সব দায়িত্ব আমার। তোর বউ কি কম যায় না? কথায় কথায় ঝামেলা করে আর মুখে মুখে জবাব দেয়। আমি কারো পক্ষ নিচ্ছি না মা, বড় হলে বড়র মতো সহ্য করতে হয়। দুই ভাই মিলে একটা পথ বের করতে হবে। ও উপরওয়ালা, বাঁচাও। বৌদি, আমার রান্নার হাঁড়িটা কোথায় রাখলে গো? সকাল থেকে খুঁজে পাচ্ছি না। বাচ্চাটার জন্য একটু সুজি রান্না করব ভেবেছিলাম, কিন্তু হাঁড়িই নেই তো। রান্না করব কিভাবে? কেন, কি হয়েছে? তুমি না সবকিছু নিজের মতো করে সরিয়ে রাখো, পরে আর কেউ কিচ্ছু খুঁজে পায় না। আমি খুঁজতে খুঁজতে একেবারে হাঁপিয়ে গেলাম, মাথা ধরে গেছে আমার গরমে। তোমার হাঁড়ি আমি কেন রাখবো? নিজের জিনিস নিজে সামলাতে পারো না, দোষ আমার ঘাড়ে চাপাও। সকাল থেকে আমি একা রান্নাঘর সামলাচ্ছি, কাপড় কাচ্ছি, ঘর মুছছি, উঠোন ঝাড়ছি। তুমি কি করলে শুনি? শুধু বাচ্চা কোলে নিয়ে বসে আছো আর অভিযোগ করছো আমি কিছু করছি না। কাজ করলেও যদি গুছিয়ে করতে তাহলে এসব বলতে হতো না। একটু বুঝে কথা বলে বৌদি, সারা রাত জেগে থাকে ছোট বাচ্চাটার জন্য। এসব কষ্ট কি তোমার চোখে পড়ে না? আমার হাঁড়ি তুমি সরিয়েছো, আমি জানি। গতকালও তুমি আমার মশলার কৌটো অন্য জায়গায় রেখেছিলে। শোনো রেখা, তোমার সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে বলেই আমাকে গোছাতে হয়। আমি এই বাড়ির বড় বউ, এই ঘরের সব দায়িত্ব আমার। তাহলে কি আমি কিছু করি না? তুমি এসেছো 2 বছর হলো, তার আগে কে সামলাতো বলো তো? তুমি কি আমাকে দয়া করে রেখেছো নাকি? আমিও এই বাড়ির বউ, আমারও অধিকার আছে। তুমি সবসময় বড় হয়ে থাকতে চাও, সেটাই তোমার সমস্যা। তোমার সমস্যা হলো তুমি মনে করো কেউ কিছু বললেই তোমায় অপমান করলো। সংসারে থাকতে গেলে একটু বড়দের মানতে হয়। আর তোমার সমস্যা হলো তুমি সবসময় ছোট বলে আমাকে চাপ দাও। সব সময় ধমক দিয়ে কি সংসার চলে? যাও, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। গরমে মাথা আরো গরম হচ্ছে আমার। হাঁড়ি খুঁজে না পেলে নিজে বুঝে নাও, সব দোষ আমার না। চলে যাচ্ছি, তবে একটা কথা বলে রাখি, আমি চুপ আছি বলে আমাকে দুর্বল ভেবো না। ভাই আর পারছি না, রোজ বাড়ি ফিরলেই ঝগড়া দেখে মনে হয় বাড়িতে না ফিরে মাঠেই শুয়ে থাকি। রেখা সকাল থেকে কাঁদছে, বলছে বৌদি তাকে কথায় কথায় ছোট করে। আমি কি করব বলো? দুজনের মাঝখানে পড়ে আমি শেষ হয়ে যাচ্ছি। কি আর করব বল? একটা কথা বললে রেখা কষ্ট পায়, আর না বললে বৌদি রাগ করে। তুই কি মনে করিস আমার অবস্থা খুব ভালো? মালতীও আমাকে রোজ বলে ছোট বউ কাজ করে না, সব আমাকে করতে হয়। আমি চুপ থাকি, কিন্তু ভেতরে ভেতরে টের পাই সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি কি আমরা কিছু করতে পারি না? বাবা বেঁচে থাকলে হয়তো একটা সমাধান হতো। মা একা কি করবে? বুড়ো মানুষ, কত টানবে এই সংসার? ভাই আমি তোমাকে একটা কথা বলি, রাগ করো না। আমার মনে হয় বৌদি একটু বেশি নিজের অধিকার দাবি করে। রেখা নতুন এসেছে সংসারে, তারপর বাচ্চা হলো, তাকে একটু সময় দেওয়া দরকার। কিন্তু বৌদি তাকে প্রথম দিন থেকেই চাপে রেখেছে। সব কিছুতে তুলনা করা তো ঠিক না। তুই মালতীর দোষ দিচ্ছিস? তোর বউ কি কম যায় না? কথায় কথায় ঝামেলা করে আর মুখে মুখে জবাব দেয়। আমি জানি দোষ দুজনেরই আছে, কিন্তু তুই যখন একতরফা কথা বলিস তখন আমারও রাগ হয়, মালতীরও কষ্ট হয়। ঠিক আছে, আমি আর কিছু বলছি না, কিন্তু এভাবে চললে একদিন সংসারটা সত্যি ভেঙে যাবে। মোড়ল চাচা গতকাল আমাকে ডেকেছিল, বলেছেন তোমাদের বাড়ির অবস্থা নিয়ে গ্রামে সবাই হাসাহাসি করে। লজ্জায় মাথা হেঁট হয়ে গেছিল আমার। হাটে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্প করছিল আমাদের নামে। গফুর চাচা বলেছে? বুঝলাম, কিন্তু বাইরের লোকে কি বলবে সেটা ভেবে লাভ নেই। তবে কথা যখন উঠেছে তখন দেরি করা যাবে না, কিছু একটা করতে হবে। চল বাড়ি যাই, সন্ধে হয়ে আসছে। চলো, আর শুধু একটা কথা, আজকে যদি আবার কিছু হয় আমরা চুপ না থেকে কথা বলবো। মালতী, ভেতরে আয়। সারাদিন তোদের এই চেঁচামেচি শুনে শুনে আমার মাথা ধরেছে। এই বয়সে আর কত সইব বলতো? তো শ্বশুর বেঁচে থাকতে এই বাড়িতে এমন কাণ্ড হতো না। কি হয়েছে আমায় খুলে বল। মা, আমি কিছু করিনি। ছোট বউ নিজের হাঁড়ি খুঁজে পাচ্ছিল না, আমার ওপর দোষ চাপালো। আমি সকাল থেকে হাড় ভাঙা খাটি এই সংসারে, কেউ সেটা দেখে না, কিন্তু একটু কিছু হলেই সব দোষ আমার হয়ে যায়। তুই তো এই বাড়ির বড় বউ।
তাতে কি হয়েছে মা? আমি কি এই বাড়ির জন্য কম করেছি? যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম তখন তো একা হাতে সব সামলেছি। শোন মালতী, তুই যে খাঁটি সেটা আমি জানি, কিন্তু তুই বড় বউ বলে তোর দায়িত্ব বেশি। রেখা ছোট, তাকে একটু বুঝে চলতে পারিস না? সংসার মানেই তো সহ্য করা। মা, তুমিও ওর পক্ষ নিচ্ছ? সবাই ওর পক্ষে, আর আমি একা। আমি কি মানুষ নই? সারাদিন কাজ করতে করতে কখনো যদি মাথা গরম হয়, সেটা কেউ বুঝবে না। আমি কারো পক্ষ নিচ্ছি না মা, বড় হলে বড়র মতো সহ্য করতে হয়। আমি আর পারছি না মা, ঠিক আছে, আমি আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু একটা কথা বলে রাখি, আমার সহ্যের সীমা আছে। এভাবে চললে আমি একদিন চলে যাব আমার বাপের বাড়িতে, তখন এই সংসার কে চালায় দেখব। ও সব বাজে কথা বলিস না, এটা কোনো সমাধান না। তোরা দুই বউ মিলে এই সংসার চালাবি, এটাই তো শ্বশুরের ইচ্ছে ছিল। আমি বুড়ি হয়ে গেছি, আর কতদিন আছি আমি? একটু ধৈর্য ধর মা, সব ঠিক হবে। ধৈর্যই তো ধরে আছি মা, না হলে এতদিন কত কিছুই হয়ে যেত। আয় হারুন, বস বস বস, তোকে ডেকে পাঠিয়েছিলাম। তোদের বাড়ির খবর গ্রামময় ছড়িয়ে পড়েছে জানিস। গতকাল হাটে বসে তিনজনে মিলে তোদের বাড়ি ঝগড়ার কথা বলছিল। তো এইভাবে চললে সংসার তোদের টিকবে টিকবে বলে তো মনে হচ্ছে না। চাচা আমি জানি, কিন্তু কি করব বলো তো? দুজনকে বুঝিয়েছি, কেউ কথা শোনে না। আমরা দুই ভাই মাঝখানে পড়ে দুদিক দিয়ে সামলাতে গিয়ে ঝামেলায় পড়ে যাই। অরুণ শোন, আমি আমার জীবনে অনেক সংসার ভাঙতে দেখেছি, ঝগড়া সব ঘরই হয়, কিন্তু মানিয়ে নিতে হয়। তোর মা একা বুড়ো হয়েছে, এখন ওর কথা ভাব। সেটাই তো আমার সব থেকে বড় চিন্তা। প্রতিবেশীরা কাণ্ডটাকে আরো বড় করছে, তোরা টের পাচ্ছিস না? সেদিন ফতেমার মা তোদের বাড়ির সামনে দাঁড়িয়ে শুনছিল, পরে সবাইকে বলে বেরিয়েছে। ফতেমার মা তো চিরকালই পরের ব্যাপারে নাক গলায়, কিন্তু চাচা তুমি বলো আমি কি করি? তুমি একবার বাড়িতে এসে বোঝাও না দুজনকে, তোমার কথা হয়তো শুনবে ওরা। আমি যাব, কিন্তু বাইরের মানুষ বুঝিয়ে কতটুকু হবে? তবু আমি চেষ্টা করব। তুই কাদেরকেও বল আমার কাছে আসতে। দুই ভাই মিলে একটা পথ বের করতে হবে। ঠিক বলেছ চাচা, আমি চেষ্টা করব। ধৈর্য ধর, এখন তোদের জন্য ওপরওয়ালাই ভরসা। রেখা, কাঁদছিস কেন? আবার কি হয়েছে? বাচ্চাটাকে কোথায় রেখেছিস? এত গরমে বাচ্চাকে একা রেখে কাঁদলে হবে? বল, কি হয়েছে আমাকে বল। আমি আর কাকে কি বলবো? আমার আর কে আছে? আমি তোর শাশুড়ি হলেও তোর মায়েরই মতো তো, আমি তো আছি তোর পাশে। মা, বৌদি আজ সকালে বলেছে আমি এই বাড়িতে বোঝা হয়ে বসে আছি। বলেছে আমি শুধুই খাই আর ঘুমাই, কিচ্ছু কাজ করি না। মা তুমি বলো, আমি কি কিচ্ছু করি না? বা সব কিছু হয়তো পারি না, কিন্তু চেষ্টা তো করি। বৌদির চোখে কিছুই দেখা যায় না। মালতী আসলে ভেতরে ভেতরে ভয় পায় তুই এসে তার জায়গা নিয়ে নিবি। 6 বছর ধরে সে একাই সংসারটা চালিয়েছে। তুইও একটু বোঝার চেষ্টা কর, বড়কে সম্মান দে। মা আমি চেষ্টা করেছি, প্রথম প্রথম বৌদি সব কথা মেনে চুপ থেকেছি, কিন্তু যখন প্রতিদিন অপমান করত তখন আর সহ্য হতো না। আমারও তো একটা মন আছে মা, আমি চাই শান্তিতে থাকতে, কিন্তু বৌদি ছাড়ে না। ঠিক আছে মা, আমি মালতীকে বলবো। আমি জানি মা ভুল করেছি, আর আমিও চাই না আমাদের নিয়ে বাইরের কোনো লোক হাসাহাসি করুক। এখন কাঁদিস না, যা মুখ ধুয়ে আয়, বাচ্চাটাকে দেখ, ওর জ্বর এসেছে বোধহয়। যাচ্ছি মা। ভাই, আকাশটা কেমন কালো হয়ে আসছে দেখো। বৈশাখের এই মেঘ দেখলেই আমার ভয় লাগে। গত বছর ঝড়ে পুকুর পাড়ে আম গাছটা ভেঙে পড়েছিল, মনে আছে? এবার তো আমাদের ঘরের অবস্থাটাও ভালো নয়। সেজন্যই তো বলছি, এবার ঘরের টিনগুলো পুরনো হয়ে গেছে। ঝড় এলে কি হবে ভাবতে পারছি না। বাচ্চাটাও অসুস্থ, রেখা একা সব সামলাচ্ছে। হ্যাঁ আমিও দেখছি, গুমোট গরম, আর তারপরে ঝোড়ো পরিবেশের মানে হচ্ছে কালবৈশাখী আসতে পারে। উঠানে যা আছে ভেতরে নিয়ে আয়, গরু ছাগল বেঁধে দে, আমি টিনের চালে দড়ি বাঁধবার চেষ্টা করি।
মা ভেতরে আছে। মা ভেতরে আছে, তবে একটা কথা বলি। আজকে সকালে রেখা আমাকে বলেছে সে বাপের বাড়িতে চলে যেতে চায়। কাঁদতে কাঁদতে বলল এই বাড়িতে তার কেউ নেই। আমি কি জবাব দেব? আমি তো তাকে সুখে রাখতে এনেছিলাম, কিন্তু সুখের বদলে শুধু কষ্ট দিচ্ছি। কাদের তুই ভেঙে পড়িস না। মালতীও মাঝে মাঝে বাপের বাড়ি যাওয়ার কথা বলে, কিন্তু সেটা রাগের মাথায়। গফুর চাচা কি সত্যি আসবে আমাদের বাড়িতে কথা বলতে? বলেছে আসবে, তবে তার আগে আমাদেরই ঠিক হতে হবে। এখন এসব কথা রেখে কাজ কর, আকাশ আরো কালো হচ্ছে ধীরে ধীরে। চলো তাড়াতাড়ি করি তাহলে, বাতাস শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না। পরে পরে তারপর বাকিটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ। রেখা, দরজাটা ধর, বাতাসে খুলে যাচ্ছে। জানলাটা বন্ধ করেছিস? টিনের চাল কড়কড় করছে। হায় ওপরওয়ালা, এত বড় ঝড় তো আমি কোনোদিন দেখিনি। বাচ্চাটা কোথায়? ওকে ভালো করে ধর। হ্যাঁ বৌদি, আমার কোলেই আছে, দরজা ধরে আছে, কিন্তু বাইরে কি পড়ার শব্দ হলো গো? গাছ ভাঙলো নাকি? ও ওপরওয়ালা, বাঁচাও। মনে হচ্ছে উঠোনের নিম গাছটা ভেঙে পড়েছে। তুই তুই নড়িস না রেখা, আমি এদিকে দরজা আটকে রাখছি। ভয় পাস না, একটু পরে থেমে যাবে। বৌদি, আমি সরছি, কিন্তু বাচ্চাটা এত কাঁদছে যে ধরে রাখতে পারছি না। আমার হাত কাঁপছে বৌদি, খুব ভয় করছে। তোমার স্বামীকে ডাকো, ও পাশে আছে না? কেউ তো আসছে না এদিকে। চেঁচিয়ে লাভ নেই, ঝড়ের শব্দেই কেউ শুনতে পাবে না। তুই শান্ত হ। ও মা গো, দরজাটা ভেঙে যাচ্ছে। রেখা, রেখা সাবধান, ভেতরে সরে যা। যা বলছি শোন, এখন আমাদের এক হতে হবে। তুমি একা পারবে তো বৌদি? আমি এদিকে আসি। না না, তুই নড়বি না, তোর কোলে বাচ্চা, আমি সামলাচ্ছি। বৌদি, তোমার কপালে যে অনেক রক্ত জমে গেছে। আমাকে দেখতে দাও, কাপড়টা সরাও, আমি পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিই। তুমি আমার বাচ্চাকে, আমাকে আর এই ঘরটাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারাতে গিয়েছিলে বৌদি। আমি যদি ঝুঁকি না নিতাম তাহলে আরো অনেক বড় বিপদ হয়ে যেত। ঝড়ের মধ্যে ভাঙা দরজা আর উড়ন্ত টিনের নিচ দিয়ে তুমি ছুটে গেলে। আমি কি বলবো বৌদি, আমার ভয় এখনো হাত পা কাঁপছে। ও সব কিছু না রেখা, কপালে একটু লেগেছে, ও কিছু না। তুই বাচ্চাটাকে দেখ, ওর জ্বর আরো বেড়েছে মনে হচ্ছে, ভিজে গিয়ে ঠান্ডা লেগেছে ওর। আর তাছাড়া আমি যদি এগিয়ে না আসতাম তাহলে তুই এই বাচ্চাটাকে নিয়ে কি করতিস বলতো? বৌদি, আমি তোমার কাছে মাফ চাইছি। এতদিন কত কথা বলেছি, কত রাগ করেছি তোমার ওপরে। আজ বুঝলাম আমার নিজের বোনও হয়তো এটা করতো না। আমি তোমাকে ঠিক মতো চিনতেই পারিনি। রেখা, আমিও কম দোষী না। আমি তোকে কখনো আপন করিনি প্রতিপদে, সেটা আমার ভুল। তুই নতুন বউ, আমার উচিত ছিল তোকে আগলে রাখা। এইসব কথা আর এখন বলে কি হবে? আসলে আমি কিন্তু সত্যিই ভয় পেয়েছিলাম তুই এলে আমার জায়গা হয়তো চলে যাবে, আর তুই আমার জায়গা নিয়ে এই বাড়ির ওপরে রাজত্ব করবি। বৌদি, আর কোনো ঝগড়া না, আমরা আজ থেকে নতুন করে শুরু করব। আর কোনো কষ্ট হলে তোমাকেই বলবো। আমিও তোর ওপর রাগ করব না। চল, ঝড় থেমেছে, বাইরে দেখি কি অবস্থা। রেখা, এই ভাঙা বাসনগুলো আলাদা করে রাখ। যেগুলো আস্ত আছে সেগুলো ধুয়ে রাখি, কাজে লাগবে পরে। কিন্তু ঘরের অবস্থা তো খুব খারাপ। সেটাই তো দেখছি। দেখ, রান্নাঘরের চালটা একদিকে ঝুলে পড়েছে, ওটা আগে ঠিক করতে হবে, না হলে রান্না করব কোথায়? আচ্ছা, তুই সেদিন যে হাঁড়ির কথা বলেছিলি সেটা ওই কোণায় পড়ে আছে, দেখ, ঝড়ে গড়িয়ে চলে গেছে। ও, সেই হাঁড়ি! দেখো বৌদি, সেদিন এই হাঁড়ি নিয়ে কত ঝগড়া হয়েছিল। আজ মনে হচ্ছে কত তুচ্ছ ছিল সেসব। হ্যাঁ, শুধু সামান্য কারণে আমরা পাগলের মতো ঝগড়া করেছি নিজেদের মধ্যে, কোনো কারণ ছাড়াই। আমরা কত বোকা ছিলাম সেটা এখন বুঝতে পারছি। একটা হাঁড়ির জন্য কত কথা বলেছি তোমাকে, ভাবলে আমারই লজ্জা লাগে। আজ বুঝি মানুষের সাথে মানুষের সম্পর্কটাই আসল। ঠিক কথাই বলেছিস, আমিও কম বলিনি তোকে। দেখ, একটা সংসার চালানোর জন্য দুই বউকে সমান সমানভাবে কাজ করতে হয়। আর আমি সেই জন্যই ভেবেছি যে এই সংসারের যত কাজ শুধু আমি একা দায়িত্ব নিয়ে করব না, দুজনে মিলেমিশে করব, তাতে ঝামেলা থাকবে না। সেটাই ভালো হবে। আর বৌদি, আমি কিছু না জানলে তোমাকে জিজ্ঞেস করব। কিন্তু তার আগে আমাদের এই ঘরটাকে ঠিক করতে হবে, এটাই আসল।
চল চল, এত ভাঙাচোরা ঠিক করতে হবে, বসে থাকলে গল্প করলে হবে? আচ্ছা বৌদি, চলো আগে উঠোনটা গোছাই, তারপর আমরা ঘরের ভিতরের কাজগুলো করব। আমি না ভাবি, কেমন আছেন? ঝড়ে অনেক ক্ষতি হয়েছে শুনেছি, তাই দেখতে এলাম। কিন্তু বাড়িতে ঢুকেই দেখলাম মালতী আর রেখা একসাথে বসে কাজ করছে। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সত্যি, এমন অসম্ভব অনেক সময় সম্ভব হয়ে যায় মোড়ল বাবু। সত্যি বল, কি হয়েছে? তোদের বাড়িতে কি সত্যি অলৌকিক কিছু ঘটেছে? মোড়ল বাবু, যেটা আমরা করতে পারিনি, কাল বৈশাখী এসে ঘর বাড়ি ভেঙে সেটাই করে দিয়েছে। আমাদের বউদের মধ্যে মিলন করিয়ে দিয়েছে। আর কোনো ঝগড়া নেই, কোনো অভিমান নেই ওদের মধ্যে। এটাই তো চাইছিলাম আমি, এটাই তো হওয়া দরকার। জীবনে প্রথমবার দেখছি যে ওরা একসাথে পাশাপাশি বসে কাজ করছে, হাসছে। মরার আগে কোনোদিন এরকম দৃশ্য দেখব বলে ভাবিনি। আহা, খুব ভালো খবর। আমি এই খবর শোনবার জন্যই তো অপেক্ষা করছিলাম ভাবি। আমি তো হারুন আর কাদেরকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু কথায় যা হয়নি তা বিপদ করে দিয়েছে। সত্যি এরকম একটা কাণ্ড যে ঘটতে পারে আমি কোনোদিন ভাবতে পারিনি। মানুষেরা অনেক কাজ করতে পারে না যা প্রাকৃতিক দুর্যোগ করে দেখাতে পারে, মানুষকে বিপদে ফেলার মাধ্যমে। তাই আমি একটা কথা ভাবছি। কি কথা? আমাদের কি কোনো অপরাধ হয়েছে আবার? অপরাধ নয়, কিন্তু গ্রামের মানুষ যখন তোমাদের বাড়িকে নিয়ে খারাপ খারাপ কথা বলতো, তখন আমার খুব কষ্ট হতো। তাই আজকে যখন ওরা একসাথে মিলে গেছে, তখন আমি চাই গ্রামের সবাইকে এবং তোমাদেরকে এক জায়গায় ডেকে একটা ভোজ খাইয়ে সবাইকে চুপ করিয়ে দিতে। বাহ, খুব ভালো কথা, আমার খুব ভালো লেগেছে। তাহলে আমি চলি। সঠিক কিনা ভোজ খেতে আসবে তোমরা 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 সবাই মিলে। হ্যাঁ, আজকে এই ভোজের একটা মানে আছে। এই গ্রামে সবাই জানতো হারুন কাদেরদের বাড়িতে ঝগড়া লেগেই থাকে। প্রতিবেশীরা কানাকানি করত, কেউ কেউ মনে মনে মজা নিত। কেন, সেটা কি বদলে গেছে? আমি নিজে চেষ্টা করেছিলাম, মিটমাট করাতে পারিনি, কিন্তু উপরওয়ালা নিজে একটা পথ বের করে দিলেন। কাল বৈশাখী ঝড়ের মধ্য দিয়ে, সে ভয়ানক ঝড় ওদের ঘর বাড়ি ভেঙেছে ঠিকই, কিন্তু তার মাধ্যমে ওদের দুই বৌমার মধ্যে মানবিকতা থেকে উঠেছে, মানে জেগে উঠেছে, এবং ওরা পরস্পরের পাশে এসে দাঁড়িয়েছে বিপদের সময়। মোড়ল চাচা, আমি আলাদা কিছু করিনি। আসলে আমরা বাড়ির ওপরে কর্তৃত্ব ফলানোর ক্ষমতার লোভে পরস্পরের সাথে রেষারেষি করতাম, কিন্তু কোনোদিন ভাবিনি যে এইভাবে সংসার টিকিয়ে রাখা যায় না। সংসার টিকিয়ে রাখার জন্য পরস্পর পরস্পরকে সাহায্য করতে হয়। এটা যে এতদিন পরে বুঝেছো, সেটাই অনেক। সেজন্যই আমরা ভেবেছি যে একসঙ্গে থাকবো আমরা এরপর থেকে। মোড়ল চাচা, আমি বেশি কথা বলতে পারি না, শুধু এটুকু বলবো, সেদিন ঝড়ের মধ্যে যখন বৌদি আমার বাচ্চাকে বাঁচাতে আমার সাহায্য না নিয়ে উঠোনে নেমে গেল, তখন একটা গাছ ভেঙে পড়া দেখলাম, রক্ত ঝরছে কপাল থেকে, কিন্তু তাই নিয়েই আমাদের সবাইকে বাঁচিয়েছে। সেটা আমার দায়িত্ব ছিল। তোমার মতো সাহসিকতার পরিচয় সত্যি কেউ দেখাবে না মালতী। সেই মুহূর্তে আমার সব রাগ, সব অভিমান শেষ হয়ে গেছে। আমি বুঝে গেছি ঝগড়া আর হিংসা দিয়ে শুধু মানুষের ক্ষতিই হয়। বৌদি আমাকে বাঁচিয়েছে, এই ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আমি চাই আমার ছেলে বড় হয়ে দেখুক একই ঘরে মিলেমিশে থাকা কাকে বলে। চাচা, আমি আজকে একটা কথা বলতে চাই। আমরা পুরুষ মানুষেরা ভেবেছিলাম শুধু উপার্জন করলেই সংসার চলে। এটা সব থেকে ভুল ধারণা, আর এই ধারণা হচ্ছে অহংকারের কারণ। এখন সত্যটা বুঝতে পেরেছিস তো তোরা? বুঝতে পারছিলাম না, কিন্তু ঘরের ভেতরের কষ্ট, অভিমান, ঝগড়া এসবের পরে ওই দিনের কালবৈশাখীতে ওদের পরস্পরের প্রতি আচরণ আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমরা কত বড় ভুল ছিলাম। আসলে হয়তো আমি নিজেদের উল্টো দিকের মানুষগুলোকে ঠিক করে বুঝতে পারিনি। আমিও তাই। অনেক সময় আমি শুধু নিজের বউয়ের কষ্টটাই দেখেছি, বৌদিকে দেখিনি। এবার আমরা দুই ভাই মিলে ঘরটা সামলাবো। ওপরওয়ালা তোমাদের মঙ্গল করুক। আমার আরো বেশি কিছু চাওয়া চাই। চলো চলো, সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করা যাক। এরপর থেকে আর গ্রামের কেউ তোমাদের নামে কোনো খারাপ কথা বলবে না, সেটা আমি আশা করি। আর আমি আদেশ করছি,
তোমাদের বা এরকম আর কোনো নামে কেউ খারাপ কথা রটালে কারণ হবে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, তোমরা বলতে পারবে শেষ বছরের কাল বৈশাখীতে কোন জায়গার গাছ ভেঙে গিয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করে জানিও কেমন লাগলো আমাদের গল্পটা।